প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদেরকে পড়াবো পদার্থবিজ্ঞান প্রথম পত্র, কাজ, শক্তি ও ক্ষমতা। এই অধ্যায় থেকে কি কি টপিক পড়লে তোমাদের সিকিউ ও এমসিকিউ হয়ে যাবে, আজকে আমি ওগুলোই দেখাই দিব এখান থেকে। তো চলো শুরু করা যাক অধ্যায়টি। দেখো, প্রথমেই কাজ। কাজ কাকে বলে? তোমরা সবাই জানো, কাজ হলো বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে আমরা কি বলতে পারবো? কাজ বলতে পারবো। কাজ বলতে পারবো। তাহলে ডাব্লিউ ইকুয়াল কি লিখতে পারবো? এফ এস। এখন এই যে এস যেটা আছে সেটাকে আমরা কি বলতেছি? সরণ বলতেছি। তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা কি লিখতে পারবো? এফ আর। এটা আরটাকেও কি বুঝাবে? সরণ বুঝাবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল এখানে এফ এর পরিবর্তে কি লিখতে পারবো? এম এ এস। এস দ্বারা কি বুঝাবে? সরণ। আবার ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। আর যদি কোণের মান দেয়া থাকে তখন ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা লিখতে পারবো। এখন দেখো, কাজের এসআই একক। কাজের এসআই একককে আমরা কি বলবো? জুল বলবো। কাজের সিজিএস একক হলো আর্ক। কাজের সিজিএস একককে কি বলা হয়? আর্ক বলা হয়। 1 আর্ক ইকুয়াল 10⁻7 জুল। 1 আর্ক ইকুয়াল কত? 10⁻7 জুল। এবং 1 জুল ইকুয়াল লেখা যাবে 10⁻7 আর্ক। এখন কাজের অভিকর্ষীয় একক, এই এককগুলো তোমরা অবশ্যই মনে রাখবা, কারণ এখান থেকে এমসিকিউ চলে আসে। এখান থেকে এমসিকিউ মাঝে মাঝেই চলে আসে। তো এমসিকিউ এর জন্য তোমাদের এই এককগুলো মনে রাখতে হবে। কাজের অভিকর্ষীয় একক সিজিএস একক হলো গ্রাম, সেন্টিমিটার, এফপিএস একক ফুট, পাউন্ড, আর এমকেএস একক হলো কিলোগ্রাম, মিটার। এবং কাজের মাত্রা ও শক্তির মাত্রা একই। এটা হলো কাজের মাত্রা এবং শক্তির মাত্রা, এটা মনে রাখবা। কাজ ও শক্তির একক ও মাত্রা কি? একই। তাহলে এখানে কাজ ও শক্তির মাত্রাটা কি হবে? এম এল স্কয়ার টি ইনভার্স 2। এরপর দেখো, কাজ সাধারণত বল ও সরণের মধ্যবর্তী কোণের উপর ভিত্তি করে কত প্রকার? 3 প্রকার। এখন এই 3 প্রকার কি কি সেটা দেখে আসি। ধনাত্মক কাজ। এই ধনাত্মক কাজ এর ক্ষেত্রে আমরা কোণের মান কত পাবো? দেখো, ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা কোণের মান পাবো হলো 0 ডিগ্রি। কারণ কি? কস জিরোর মান হলো 1। তাহলে আমরা কি লিখতে পারবো? ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। থিটার মান এখানে 0 বসাবো, ইকুয়াল দিয়ে এখানে এফ এস, অর্থাৎ কস 0 ডিগ্রির মান কত পাবো? 1 পাবো। আর এটা কোণের মধ্যে কোণের সীমা কতটুকু থাকবে? 0 < থিটা অর্থাৎ 0 থেকে কি হবে? সমান অথবা বড়, কিন্তু 90 থেকে কি হবে? ছোট হবে। এখন কোন কোন ক্ষেত্রে ধনাত্মক কাজ পাবা তোমরা সেটি দেখা যাক। দেখো, এই এক্সাম্পল গুলো কিন্তু অবশ্যই মনে রাখবা, কারণ এখান থেকে এমসিকিউ এর বহুপদী চলে আসে। এখান থেকে এমসিকিউ এর বহুপদী চলে আসে। কোনো বস্তুকে ওপর থেকে নিচে ফেলা হলে, নৌকা চালানো, রিক্সা চালানো, চলন্ত একটি ফুটবলকে বল প্রয়োগের এর ফলে ফুটবলটি বলের ক্রিয়ার দিকে সরানো, ক্রিকেট বলকে সজোরে আঘাত, এগুলো কি হবে? ধনাত্মক কাজ। এরপর দেখো, ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো, এখানে থিটার মান কত হইতে হবে? তোমরা বলে ফেলো 180। কারণ কস 180 এর মান কি হবে? -1। তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা এখানে কি লিখতে পারবো? এফ এস কস থিটা। এটা তো সূত্র জানি আমরা। তাহলে থিটার মান এখানে বসাইতে হবে 180। এফ এস কস 180, এটার মান কি হবে? 180। কস 180 এর মান হলো -1। তাহলে এটার মান যদি -1 হয়, তাহলে আমরা এখানে কি পাবো? মাইনাস এফ এস পাবো। মাইনাস এফ এস। আর এটা কোণের সীমা কতটুকু পর্যন্ত থাকবে? 90 লেস দেন থিটা লেস দেন ইকুয়াল 180, অর্থাৎ 90 থেকে বড় কিন্তু 180 সমান অথবা ছোট হইতে হবে। এখন এই ঋণাত্মক কাজ কখন কখন হবে? একটি বস্তুকে মাটি থেকে তুলে টেবিলে রাখা, সমবেগে গতিশীল গাড়িকে ব্রেক কষে থামানো, মাথায় বোঝা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠা। অর্থাৎ এখানে কি করতে হবে? এখানে যে বস্তুটা যেদিকে চলতেছে তার বিপরীত দিকে কাজ করলে সেটা কি হবে? ঋণাত্মক কাজ হবে। আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, অর্থাৎ এই লাইনটা অবশ্যই মনে রাখবা তোমরা, এটা কিন্তু এমসিকিউ তে চলে আসছিল। ঘর্ষণ বল দ্বারা বস্তুর উপর কৃত কাজ কি হবে? ঋণাত্মক হবে। কারণ ঘর্ষণ বলটা বস্তু যেদিকে চলতেছে তার বিপরীত দিকে কি করতেছে? কাজ করতেছে। এই জন্য ঘর্ষণ বল দ্বারা বস্তুর উপর কৃত কাজ কি হবে? ঋণাত্মক হবে। তারপর দেখো, শূন্য কাজ। শূন্য কাজের
এর ক্ষেত্রে কোণের মান কত হইতে হবে 90, কারণ cos 90 এর মান আমরা কি জানি, cos 90 এর মান জানি হলো 0। তাহলে w ইকুয়াল আমরা এখানে কি লিখতে পারবো fs cos থিটা। এখন w ইকুয়াল fs w ইকুয়াল আমরা এখানে কি লিখতে পারবো fs cos থিটা। তাহলে এখানে fs cos 90 ইকুয়াল কি হবে 0 হবে, কারণ cos 90 এর মান কি পাবো 0। এখন শূন্য কাজের শর্ত কি কি, বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 হলে, বল প্রয়োগে কোনো সরণ না ঘটলে, অর্থাৎ শূন্য কাজের ক্ষেত্রে এই দুইটা শর্ত অবশ্যই মনে রাখবা। এগুলো কিন্তু এমসিকিউ তে চলে আসে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এখান থেকে এমন ভাবে পড়াবো যেন তোমরা সিকিউ এবং এমসিকিউ এই একটা ক্লাস করেই তোমরা সবকিছু পেয়ে যাও। দেখো এখন শূন্য কাজের শর্ত এই দুটো অবশ্যই মনে রাখবা। তাহলে এখন স্প্রিং এর ক্ষেত্রে দেখো এফ সমানুপাতিক এক্স, অর্থাৎ এখানে প্রযুক্ত বলটা স্প্রিং এর সরণের কি হবে সমানুপাতিক। এখন এখানে এই সমানুপাতিকটা তুলে দিয়ে আমরা কি দিতে পারবো কে দিতে পারবো, অর্থাৎ এফ ইকুয়াল কে এক্স। এফ দ্বারা কি বুঝাবে এখানে, এফ দ্বারা বুঝাবে প্রযুক্ত বল, এক্স দ্বারা কি বুঝাবে স্প্রিং এর সরণ বা বিকৃতি বুঝাবে, আর কে দ্বারা বুঝাবে এখানে স্প্রিং ধ্রুবক। এখন এর একক কি হবে নিউটন পার মিটার, এককটা কি নিউটন পার মিটার, এবং এর মাত্রা হবে এমটি ইনভার্স 2। এটা অবশ্যই মনে রাখবা একক ও মাত্রা, কারণ এগুলো এমসিকিউ তে কিন্তু মাঝে মাঝেই দিয়ে দেয়। এখন দেখো স্প্রিং এর প্রত্যয়নী বল, প্রত্যয়নী বলটা কি, দেখো স্প্রিং এ যখন তোমরা বল প্রয়োগ করবা তখন কি হবে স্প্রিংকে এখানে সরণ ঘটবে। এখন এই সরণের বিপরীতে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে আবার স্প্রিংটা আগের জায়গায় ফিরে আসবে। একেই আমরা কি বলতেছি প্রত্যয়নী বল বলতেছি। যেহেতু এখানে সরণের বিপরীতে কাজ করা হয় তাই এফ এস ইকুয়াল মাইনাস কে এক্স লেখা যাবে সরণের বিপরীতে। এখন স্প্রিং এর ক্ষেত্রে কাজের যে সমীকরণগুলো আছে এগুলো অবশ্যই মনে রাখবা। ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স এক্স স্কয়ার, এখানে ডাব্লিউ দ্বারা কি বোঝাবে কাজ, কে দ্বারা স্প্রিং ধ্রুবক, এক্স দ্বারা স্প্রিং এর সরণ বোঝাবে। এখন যদি স্প্রিং এর সরণ দেয়া থাকে এবং স্প্রিং এর সরণ বলের দিকে এবং বলের বিপরীত দিকেও যদি দেয়া থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে লিখতে পারবা ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স টু স্কয়ার মাইনাস হাফ কে এক্স ওয়ান স্কয়ার। তারপর দেখো কাজ শক্তির উপপাদ্য, কাজ শক্তির উপপাদ্যটা অবশ্যই তোমরা মুখস্থ করে নিবা, কারণ এটা থেকে মাঝে মাঝে এখানে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নও দিয়ে দেয়। কাজ শক্তির উপপাদ্যটি বিবৃত করো। দেখো কোন বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের কি হবে সমান হবে। তাহলে কৃত কাজ ইকুয়াল আমরা কি লিখতে পারি গতিশক্তির পরিবর্তন। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল গতিশক্তির যে পরিবর্তনটার কথা বলা আছে, তাহলে শেষ গতিশক্তি থেকে কি হবে আদি গতিশক্তিটা মাইনাস হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। এটা অবশ্যই তোমরা খুব ভালো করে মনে রাখবা, মাঝে মাঝে এটা দিয়েও সিকিউ দিয়ে দেয়। এখন দেখো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা অবশ্যই তোমরা পড়বা, এটা হলো এমসিকিউ আসে অথবা হুটহাট গ নাম্বার প্রশ্ন চলে আসে। তো দেখো একটু আগে আমি তোমাদেরকে সূত্র শিখিয়েছিলাম ডাব্লিউ ইকুয়াল কি এফ আর। এখন এখানে যে এফটা আছে, যেহেতু এখানে বলা আছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এই এফ ইকুয়াল মহাকর্ষের যে সূত্রটা পড়ছো তোমরা জি এম এম বাই আর স্কয়ার। এখানে কি আছে আর আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল কি লেখা যাবে ডাব্লিউ ইকুয়াল লেখা যাবে জি এম এম ডিভাইডেড আর। এটা অবশ্যই তোমরা এমসিকিউ বা সিকিউর হুটহাট গ নাম্বারে চলে আসবে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখন দেখো হেলানো তলে অভিকর্ষীয় বলের প্রভাবে পতনের জন্য কৃত কাজ, অর্থাৎ এখানে তোমাদের এ তে একটা বস্তু আছে, এতে কি আছে একটা বস্তু আছে, এটাকে বি অবস্থানে দিকে পড়তেছে অর্থাৎ হেলানো তল বরাবর, এবং এ থেকে সি এর যে দূরত্বটা সেটা হলো এইচ। এখন বস্তুটা যে এখানে পড়তেছে এটা নিচের দিকে পড়তেছে অর্থাৎ এখানে আনুভূমিক অক্ষ বরাবর পড়তেছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল এখানে আমরা যেটা লিখতে পারবো বল ইনটু কি লিখতে পারবো সরণ লিখতে পারবো। এখন এই বল কোন দিকে কাজ করতেছে, এখানে এফ ইকুয়াল আমরা লিখতে পারবো হলো এম জি কস থিটা, এম জি কি লিখতে পারবো কস থিটা, কারণ বলটা এখানে আনুভূমিক উপাংশ বরাবর নিচের দিকে পড়তেছে, তাই এখানে এফ ইকুয়াল এম জি কস থিটা লিখতে পারবো। তাহলে দেখো এম জি কস থিটা ইনটু এখানে কি হবে সরণ কোন দিক বরাবর ঘুরতেছে
এবি বরাবর অর্থাৎ এ থেকে বি এর দিকে বস্তুটা পড়তেছে, এই জন্য আমরা লিখলাম এম জি কস থিটা ইন্টু এবি। এখন এটাকেই আমরা লিখতে পারবো এম জি এবি কস থিটা। এখন এই এবি কস থিটা যেটা আছে, এবি ইকুয়াল আমরা এখানে এস ধরলাম, কি ধরলাম এস, তাহলে এখানে কি লিখতে পারবো এম জি এস কস থিটা। এখন দেখো এখানে কস থিটা ইকুয়াল আমরা যেটা লিখতে পারবো এইচ বাই এবি লিখতে পারবো, তাহলে এবি ইকুয়াল এবি কস থিটা ইকুয়াল কি লিখতে পারবো এইচ। এখন এই পুরাটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো এইচ, তাহলে এখানে আমরা কি পাবো এম জি এইচ পাবো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করায় সম্পাদিত কাজ কি হবে, অর্থাৎ এটা একটা তল আছে, এই তলের উপর এই বস্তুটা কি গতিশীল আছে, তাহলে এখানে কয়টা বল কাজ করবে। এই বস্তুটাকে তোমরা যদি সামন দিকে ধাক্কা দাও তাহলে এখানে 4টা বল কাজ করবে। কয়টা বল কাজ করবে, 4টা। একটা হলো এখানে বস্তুর উপর ঘর্ষণ হচ্ছে, অর্থাৎ এখানে গতিটাকে কি করতেছে প্রতিরোধ, এই এফটাকে আমরা বলবো হলো ঘর্ষণ বল, এই এফটাকে কি বলবো ঘর্ষণ বল বলবো আমরা এখানে, এটাকে বলবো ঘর্ষণ বল। তারপর দেখো এটা এই বরাবর বস্তুটা কি হচ্ছে যাচ্ছে, এখানে সরণ ঘটতেছে এস বরাবর থিটা কোণে বস্তুটা যাচ্ছে। আর এখানে এন যেটা সেটাকে আমরা বলতেছি প্রতিক্রিয়া বল, এনটাকে কি বলতেছি প্রতিক্রিয়া বল। আর এই যে এম জি যেটা আছে এটা তো বস্তুর ওজন বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে বস্তুর ওজন, এটা বোঝাচ্ছে বস্তুর ওজন। আর এখানে ক্যাপিটাল এন দ্বারা বোঝাচ্ছে প্রতিক্রিয়া বল, কি বোঝাচ্ছে প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া বল বোঝাচ্ছে। তাহলে দেখো এখানে আমরা ডাব্লিউ ইকুয়াল কি কি লিখতে পারবো, ডাব্লিউ ইকুয়াল লিখতে পারবো ডাব্লিউ এফ প্লাস ডাব্লিউ এন প্লাস ডাব্লিউ স্মল এফ ডাব্লিউ জি। অর্থাৎ ডাব্লিউ এফ দ্বারা বোঝাবে এফ বলের দ্বারা যে কাজটা হচ্ছে সেটা, ডাব্লিউ এন দ্বারা বোঝাবে প্রতিক্রিয়া বলের কাজ, ডাব্লিউ এফ দ্বারা বোঝাবে ঘর্ষণ বলের কাজ, এবং ডাব্লিউ জি দ্বারা এখানে বোঝাবে জি বলের কাজ। এখন দেখো এখানে বস্তুর ওজন যেটা আছে, বস্তুর ওজন এবং প্রতিক্রিয়া বল এর কোনো স্মরণ ঘটবে না, এর কোনো স্মরণ ঘটবে না। যদি এখানে বস্তুর ওজন ও প্রতিক্রিয়া বলের যদি কোনো স্মরণ না ঘটে তাহলে এই ডাব্লিউ এন যেটা আছে, এই ডাব্লিউ এন এবং এখানে বস্তুর ওজন যেটা আছে ডাব্লিউ জি, এই দুটা ইকুয়াল কি পাবো আমরা জিরো লিখতে পারবো। তাই আমরা এখানে ডাব্লিউ এন ইকুয়াল জিরো এবং ডাব্লিউ জি ইকুয়াল কি লিখছি জিরো। যদি এই দুটো জিরো হয় তাহলে কি থাকবে ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ এফ প্লাস ডাব্লিউ এফ, একটা হলো ক্যাপিটাল আর একটা হলো স্মল এফ। তাহলে আমরা এখানে এটাই লিখছি ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ এফ প্লাস ডাব্লিউ এফ, অর্থাৎ এই এফ দ্বারা কি এফ বলের দ্বারা যে কাজ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো ডাব্লিউ এফ হলো এখানে থিটা কোণে কাজটা হয়েছে, কি কোণে কাজ হয়েছে থিটা কোণে, তাই আমরা এটাকে লিখতে পারবো এফ এস কস থিটা, কি লিখতে পারবো এফ এস কস থিটা। এবং এখানে ঘর্ষণ বলটা কি হয়েছে, আমরা যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে হয়েছে, এই জন্য এখানে সরণটা যেহেতু বিপরীত দিকে ঘটে তাই আমরা এটা কি লিখতে পারবো মাইনাস স্মল এফ এস। তাহলে এখন সূত্রটা যদি আমরা সাজাই লিখি, এখানে লেখা যাবে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা মাইনাস এফ এস, এই এফ দ্বারা কিন্তু বোঝাবে ঘর্ষণ বল। তারপর দেখো আনত মসৃণ তল বরাবর গতিশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা, এইটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে কারণ এখান থেকে কিন্তু প্রায় সিকিউ গুলো চলে আসে। এটা সিকিউ এর জন্য হট টপিক একটা, এটা অবশ্যই মনে রাখবা, এটা সিকিউ এর জন্য একটা হট টপিক তোমাদের, এই টপিকটা খুব ভালো করে তোমরা পড়বা। এটা যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে যে সিকিউই আসুক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবা। দেখো এখানে এ বি একটা আনত তল, অর্থাৎ বি থেকে এর দিকে বস্তুটা পড়তেছে, তাহলে এই বি থেকে যখন এর দিকে বস্তুটা পড়তেছে তখন আমরা এখানে ধরলাম এ বি থেকে ডিতে বস্তুটা আসলো, সেটা হলো এক্স দ্রুত অতিক্রম করলো, তাহলে এটা বস্তুটা নিচের দিকে পড়তেছে। এখানে বলের উপাংশ কয় ভাগে বিভক্ত হয়েছে দুই ভাগে, এটাকে আর যেটা সেটাকে প্রতিক্রিয়া বল বলা হবে, এবং এখানে আর এর বিপরীত দিকে অর্থাৎ আনুভূমিক উপাংশ দেখো এইটা আনুভূমিক উপাংশ কোনটা এইটা, এখানে যেটা আছে সেটাকে আমরা কি বলতে পারি এম জি কস থিটা, কি বলতে পারি এটাকে এম জি কস থিটা, অর্থাৎ এই বরাবর কাজ করবে কি আনুভূমিক উপাংশটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো এম জি কস থিটা, এবং এই বরাবর যে উপাংশটা কাজ করবে সেটা হলো উলম্ব উপাংশ অর্থাৎ এম জি সাইন থিটা। বস্তুর ওজনটা কোন দিকে থাকবে একদম খাড়া নিচের দিকে, বস্তুর ওজনটা থাকবে খাড়া নিচের দিকে, তাহলে ডাব্লিউ ইকুয়াল এম জি লিখতে পারবো।
এখন দেখো বি বিন্দুতে কি হবে, অর্থাৎ বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তিটা কি হবে। বি বিন্দু অর্থাৎ এই বিন্দুতে বস্তুর বিভব শক্তিটা কি হবে। বস্তুটির বিভব শক্তি ইউ ইকুয়াল, এখানে বস্তুর ওজন যেটা আছে ডাব্লিউ সেটা লিখবো, এবং বি সি অর্থাৎ এইখান থেকে এই দূরত্বটা সে যদি বি থেকে এ তে আসতে চায়, তাহলে বি থেকে সি দূরত্বটা তাকে কি করতে হবে, অতিক্রম করতে হবে। তাহলে এখানে বিসি ইকুয়াল কি জানি আমরা, বিসি ইকুয়াল এখানে এইচ লেখা যাবে, তাহলে ডাব্লিউ ইকুয়াল এম জি এবং বিসি ইকুয়াল এইচ, অর্থাৎ এখানে ইউ ইকুয়াল আমরা যেটা পাবো এম জি এইচ পাবো। তারপর বস্তুটির গতিশক্তি, এই অবস্থানে বস্তুটির গতিশক্তি কি ছিল, জিরো ছিল, তাহলে কে ইকুয়াল হাফ এম ভি বি স্কয়ার ইকুয়াল কি লেখা যাবে, জিরো। তারপর মোট শক্তি বা যান্ত্রিক শক্তির ক্ষেত্রে তোমরা যেটা জানো বিভব শক্তি এবং গতিশক্তি কি করে দিতে হয়, যোগ করে দিতে হয়, যোগ করে তোমরা যেটা পাবো সেটা। এখন দেখো, এখন বস্তুটাকে আমি এই বি থেকে যদি ছেড়ে দেই তাহলে কোথায় আসবে, ডি তে আসবে। কোন দূরত্ব অতিক্রম করে, এই এক্স দূরত্ব অতিক্রম করে। এখন এক্স দূরত্ব অতিক্রম করে ডি তে আসলো, এবং বস্তুটির বেগ আমরা কি ধরলাম, ভি ধরলাম। এখন এখানে তল বরাবর বস্তুর উপর ক্রিয়াশীল যে বলটা আছে, এই তল বরাবর বস্তুর উপর ক্রিয়াশীল বলটাকে আমরা কি বলতে পারি, এফ ইকুয়াল এম জি সাইন থিটা বলতে পারি। এখন এখানে দেখো ত্রিভুজ বিডিই, আমি আবার আগের পেজে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। দেখো ত্রিভুজ এখানে এই যে বি, অর্থাৎ এখানে কলমের কালি একটু চেঞ্জ করে নিচ্ছি, ত্রিভুজ। দেখো এখানে এই যে এই বি, ত্রিভুজ বি ডি এবং ই, এই ত্রিভুজ বিডিই তে আমরা কি লিখতে পারবো, ত্রিভুজ বিডিই তে সাইন থিটা ইকুয়াল আমরা বিই ডিভাইডেড কি লিখতে পারবো, এক্স লিখতে পারবো। দেখো বিই যেটা আছে এটা কি, এটা হলো এই যে উচ্চতাটা বুঝাবে এখানে, এটা বিই, এই বিই ডিভাইডেড কি লিখতে পারবো, এই এক্সটা লিখতে পারবো, অর্থাৎ বি ডি লিখতে পারবো। বিডি দূরত্বটাকে আমরা কি বলছি, এক্স বলছি। তাহলে এখানে আমরা সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারবো, বিই ডিভাইডেড এক্স, অর্থাৎ বিই ইকুয়াল এখানে আমরা কি লিখতে পারতেছি, এক্স সাইন থিটা। তাহলে ডি বিন্দুতে বস্তুর বিভব শক্তি যদি হিসাব করো, দেখো এখানে এই বিভব শক্তির ক্ষেত্রে একটা কথা তোমরা মনে রাখবা, বস্তুটা নিচ থেকে কতটুকু উচ্চতায় আছে, অর্থাৎ এই যে বস্তুটা নিচ থেকে কত উপরে আছে, ডিএফ পরিমাণ উপরে আছে, কি পরিমাণ, ডিএফ পরিমাণ উপরে আছে, দুঃখিত। এখানে দেখো ডিএফ পরিমাণ উপরে আছে বস্তুটা, যেহেতু ডিএফ পরিমাণ, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা হলো ডিএফ, কি ডিএফ। তাহলে এটা কি হবে, বিভব শক্তির ক্ষেত্রে হাইট হবে, যেহেতু নিচ থেকে ডিএফ পরিমাণ বা এফডি পরিমাণ উপরে আছে। তাহলে এই জায়গায় বিভব শক্তির ক্ষেত্রে ইউ ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারবো এম জি ডিএফ। এখন এই ডিএফ ইকুয়াল আমরা আবার কি লিখতে পারবো, দেখো এই জায়গায় ডিএফ ইকুয়াল লিখতে পারবো হলো ইসি, কারণ এই যে এই ডি থেকে এফ যতটুকু দূরত্ব, এই ই থেকে সি এর দূরত্ব সেম, তাহলে ইসি লিখতে পারবো। আবার ইসি এর মান যদি ডিরেক্ট দেয়া না থাকে, তাহলে আমরা লিখতে পারবো বিসি মাইনাস বিই, বিসি মাইনাস বিই করলেই ইসি এর মানটা আমরা এখানে পেয়ে যাব। দেখো এখানেও তাই লেখা আছে, এমজি ইকুয়াল এমজি বিসি মাইনাস বিই। এখন দেখো এই বিই ইকুয়াল আমরা এখানে বের করছিলাম এক্স সাইন থিটা, এবং এই বিসি ইকুয়াল লেখা যাবে হলো এইচ, তাহলে এমজি এইচ মাইনাস এক্স সাইন থিটা, তাহলে এখানে লেখা যাবে এমজি এইচ মাইনাস এমজি এক্স সাইন থিটা। এখন ডি বিন্দুতে গতিশক্তির ক্ষেত্রে আমরা যে সূত্র অ্যাপ্লাই করব, এখানে দেখো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টু এ এক্স। এখন এখানে এ যেটা আছে এটা কি, বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে এবং একটা নির্দিষ্ট কোণে পড়তেছে। দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারবো এখানে, এটা থিটা হবে, এটা এক্স না, একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটাকে থিটা করে দাও। তাহলে এই ইকুয়াল আমরা এখানে লিখতে পারবো জি সাইন থিটা, এবং ইউ যেটা আদিবেগ, বস্তু আদিবেগ বি বিন্দুতে কি ছিল, জিরো ছিল। তাহলে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টু এ এক্স। এখন এই ইউ ইকুয়াল কি, জিরো, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু জি সাইন থিটা এক্স, অর্থাৎ টু জি এক্স সাইন থিটাও লেখা যাবে। তাহলে দেখো কে ওয়ান ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। এখন এই ভি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখবো, এই যে এই মানটা লিখবো, অর্থাৎ টু জি এক্স সাইন থিটা। তাহলে এখানে কে ওয়ান হাফ এম ইন্টু টু জি এক্স সাইন থিটা। এখানে দেখো এই টু এখানে বাদ যাবে, তাহলে কি থাকবে, এম জি এক্স সাইন থিটা থাকবে। তাহলে ডি বিন্দুতে মোট শক্তি কি হবে, ডি বিন্দুতে মোট শক্তি হবে এখানে যে দুটা এখানে
বিভব শক্তি এবং গতিশক্তি পাইলা, এই দুটো তোমরা যোগ করে দাও, তাহলে এখানে ডি বিন্দুতে মোট শক্তিটা পেয়ে যাবে, অর্থাৎ E1 ইকুয়াল E1 প্লাস K1। তাহলে এখানে যোগ করে দিলে তোমরা কি পাবা, E1 এর মান mgh মাইনাস mgx সাইন থিটা বসাইলাম, তারপর প্লাস mgx সাইন থিটা। তাহলে দেখো এখানে এটা এবং এটা বাদ যাবে, mgh পাবা। এটা হলো থিওরি। এখন থিওরি যদি না থাকতো, তোমাদের যদি ম্যাথ করতে হতো, তাহলে কিন্তু এই জায়গায় মানগুলো বসাইতে হতো। মান বসানোর পর দেখতে হইতো বিডি বিন্দুতে বিভব শক্তি সমান হয় কিনা, বিডি এ বিন্দুতে বিভব শক্তি, সরি, বিডি এ বিন্দুতে বস্তুর যান্ত্রিক শক্তি সমান হয় কিনা, অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে কিনা। এবার দেখো এ বিন্দুতে, এ বিন্দুর ক্ষেত্রে কি হবে। আমরা আগের পেজের ক্ষেত্রে, আগের পেজে যদি যাই, দেখো এই বিন্দুটা কোথায় আছে, একদম নিচে আছে, অর্থাৎ এই বিন্দুতে বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে হবে। তাহলে দেখো এখন এই বিন্দুতে U2 ইকুয়াল mgh, অর্থাৎ বস্তু যখন একদম ভূমিতে চলে আসবে তখন সেটা h থাকবে, h থাকবে না। এটা যদি জিরো হয়ে যায়, পুরাটাই জিরো হয়ে যাবে। এবং K2 ইকুয়াল, K2 দ্বারা এখানে গতিশক্তি বোঝানো হয়েছে, তাহলে K2 ইকুয়াল হাফ mv2 স্কয়ার। এখন এখানে এই v2 স্কয়ার যেটা আছে, দেখো এটার ক্ষেত্রে আমরা এখানে a ইকুয়াল কি পাইছিলাম, এখানে a ইকুয়াল পাইছি হলো g সাইন থিটা। কি পাইছিলাম, g সাইন থিটা, ওটাই লিখবো। এবং b থেকে a দূরত্ব, অর্থাৎ এখানে দেখো তোমরা যদি আগের পেজে যাও, তাহলে দেখো এইটা কতটুকু নামছে, বি থেকে এ দূরত্ব নামছে, একদম পুরো দূরত্বটাই নেমে আসছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো, হাফ এম টু জি সাইন থিটা ইন্টু বি এ। এখন এই বি এটাকে কি লিখতে পারবো, এবি। তাহলে এবি যদি লিখি, তাহলে এবি এবং এখানে যেটা আছে এই এ থেকে বি, যে দূরত্বটা, বি থেকে সিও কি সেম দূরত্বটা, তাহলে এটা ইকুয়াল কি লিখতে পারবো, এইচ লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারবো এবি এর পরিবর্তে কি, এইচ, এবি এর পরিবর্তে কি লিখতে পারবো, এইচ লিখতে পারবো, অর্থাৎ এমজি এবি সাইন থিটা এমজি এইচ। এখানে এবি সাইন থিটা ইকুয়াল কি লেখা যাবে, এইচ লেখা যাবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার দেখো এখান থেকে ডিরেক্ট তোমাদের কি ধরনের সিকিউটা আসে সেটা আমি এখানে লিখে দেখাই দিচ্ছি। এ বি সি ডি, এখানে চারটা অবস্থান দেয়া আছে, যেটা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এর দূরত্ব সমান। এবং এখানে এ থেকে নিচের যে বিন্দুটা দিছি সেটা হলো ও বিন্দু, এবং বি থেকে এখানে নিচের দিকে আরেকটা টান দিছি, এটা হলো বিএম দূরত্ব, আর সি থেকে এন, এটা হলো সিএন দূরত্ব। এখন দেখো এখানে হেলানো তলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র যদি বের করতে বলে, তোমরা ম্যাথটা কিভাবে করবা, এই ধরনের সিকিউ কিন্তু তোমরা অনেক পাবা। তোমরা যদি বোর্ডগুলো অ্যানালাইসিস করো, ডিরেক্ট এইরকমই তোমরা সিকিউ দেখতে পারবা। তাহলে দেখো এ বিন্দুতে তোমরা যদি এখানে বিভব শক্তি বের করো, এই অবস্থানটার ক্ষেত্রে বিভব শক্তি যদি বের করো, তাহলে ইপি ইকুয়াল তোমরা কি লিখতে পারবা, mgh লিখতে পারবা, এবং ইকে ইকুয়াল এখানে লিখতে পারবা হাফ mv স্কয়ার। আর এখানে কি বস্তুর বেগ থাকবে, থাকবে না, তাহলে কি হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। তারপর এখানে যান্ত্রিক শক্তির ক্ষেত্রে কি করবা, দুইটাই যোগ করবা, অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি যোগ করে দিবা এখানে। এখন দেখো সাইন থিটা, এটার ক্ষেত্রে আমরা যখন বি অবস্থানের ক্ষেত্রে নির্ণয় করব, তখন অবশ্যই আমাদের দূরত্বগুলো লাগবে। তাহলে সাইন থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এই যে এ ও ডিভাইডেড আমরা লিখতে পারবো এ থেকে ডি, এটা পুরাটার ক্ষেত্রে। তাহলে সাইন থিটা ইকুয়াল এ ও ডিভাইডেড এডি, এটা লিখলাম। তাহলে এডি ইকুয়াল কি লেখা যাবে, এডি ইকুয়াল এখান থেকে লেখা যাবে এ ও ডিভাইডেড সাইন থিটা লেখা যাবে। একইভাবে আমরা যদি এই বিডি এর ক্ষেত্রে নির্ণয় করি, একই ক্ষেত্রে কার ক্ষেত্রে, বিডি এর ক্ষেত্রে, তাহলে কি লিখতে পারবো, বিএম ডিভাইডেড সাইন থিটা। এবং সিডি এর দূরত্বটা যদি বের করতে চাই, তাহলে সিএন ডিভাইডেড সাইন থিটা। এই তিনটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এই তিনটা এখানে দূরত্ব অবশ্যই তোমাদের লাগবে। এ থেকে ডি এর দূরত্ব কত, বি থেকে ডি এর দূরত্ব কত, সি থেকে ডি এর দূরত্বটা কত। এখন দেখো বি বিন্দুতে এখানে আমরা যেভাবে করি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, এই এ ইকুয়াল আমরা কিন্তু জানি হলো জি সাইন থিটা, কারণ বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাই এ ইকুয়াল কি লেখা যাবে, জি সাইন থিটা লেখা যাবে। এবং এস যেটা আছে, দেখো বি বিন্দুতে এস যেটা আছে কতটুকু পড়ছে, এ থেকে বি পড়ছে, এ থেকে বি, তাহলে এ বি লেখা যাবে ভি স্কয়ার ইকুয়াল এখানে ইউ এর স্কয়ার মান কি হবে, জিরো হয়ে যাবে, তাও এখানে
জিরো দিলাম তাই, আর 2a ইন্টু এস যেটা হবে এবি হবে। এখন এই a ইকুয়াল আবার আমরা কি লিখতে পারবো, জি সাইন থিটা লিখতে পারবো। দেখো এখানে এখন বস্তুর বিভব শক্তিটা কি হবে, ইপি প্রাইম দেওয়া হয়েছে এখানে, ইপি প্রাইম ইকুয়াল এম জি এইচ বি, অর্থাৎ এখান থেকে বস্তুটা নিচ থেকে কতটুকু উপরে আছে সেটা বুঝাবে, কতটুকু উপরে আছে, এখানে এম বি উপরে বা বি এম উপরে আছে। তাহলে এখানে দেখো ই কে ইকুয়াল আবার আমরা লিখতে পারবো হাফ এম ভি স্কয়ার। এখন ভি স্কয়ারের পরিবর্তে আমরা এখানে এই যে ভি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এখানে 2a ab, 2a ab লিখতে পারবো। আবার এই এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারবো এখানে এ জি, সরি, এখানে আমরা লিখতে পারবো এর পরিবর্তে জি সাইন থিটা, কি লিখতে পারবো, জি সাইন থিটা, এবং এবি এর যে দূরত্বটা পাবো সেটা এখানে বসাই দিব। তাহলে হাফ এম, এখানে 2 জি সাইন থিটা এবং এবি এর দূরত্ব। তাহলে দেখো এখানে বিভব শক্তি এবং গতিশক্তিটা কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে আমরা এখানে কি পেয়ে যাব, যান্ত্রিক শক্তিটা পেয়ে যাব। এখন সি বিন্দুর ক্ষেত্রে দেখো, সি বিন্দু এখানে নিচ থেকে কতটুকু উপরে আছে, এই এন সি বা সি এন দূরত্ব উপরে আছে। তাহলে আমরা এখানে ইপি ওয়ান ইকুয়াল লিখতে পারবো এম জি এইচ সি, এটা হলো বস্তুর বিভব শক্তি। এবং গতিশক্তির ক্ষেত্রে সে এ থেকে সি দূরত্ব নিচে নামছে, কতটুকু নিচে নামছে, এ থেকে সি দূরত্ব। তাহলে ই কে ওয়ান ইকুয়াল হাফ এম ইন্টু 2a ইন্টু এসি, এই এ ইকুয়াল আবার কি লিখতে পারবো, জি সাইন থিটা লিখতে পারবো। আর এসি এর যে দূরত্বটা আছে সেটা লিখে ফেলবো। তাহলে এখানে হাফ এম টু জি সাইন থিটা ইন্টু এসি এভাবে আসবে। এখন এখানে আমরা যদি যান্ত্রিক শক্তি বের করতে চাই, আবার সেম এই ইপি ওয়ান এবং ই কে ওয়ান কি করতে হবে, যোগ করে দিতে হবে। এখন ডি বিন্দুতে দেখো, এই বিন্দুতে কোনো কি উচ্চতা আছে, যেহেতু উচ্চতা নাই তাই এটা কি হয়ে যাবে, ইপি টু ইকুয়াল এখানে জিরো হয়ে যাবে, অর্থাৎ এম জি এইচ ইকুয়াল জিরো, এবং ই কে টু ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, এটার মানটা হবে সর্বোচ্চ মান হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবং এই ধরনের, অর্থাৎ আমি যে এখানে টপিকটা করাইলাম, এটা যদি তোমরা একটু ভালো করে দেখো, দেখবা যে তোমাদের সিকিউর যে টাইপগুলো থাকবে ওটা বলবে বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান হবে কিনা, যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র দ্বারা দেখাও বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান হবে কি না, অথবা এ বি সি ডি বিন্দুতে বস্তুর যান্ত্রিক শক্তি কি রকম হবে দেখাও। তাই এই টপিকটা যদি তোমরা ভালো করে দেখো, এখান থেকে কিন্তু তোমরা সিকিউ লিখতে পারবা। তারপর দেখো নেক্সট যে টপিক আছে সেটি দেখা যাক, ক্ষমতা। ক্ষমতা কাকে বলে, কাজ করা হারকে আমরা কি বলবো, ক্ষমতা বলবো, অর্থাৎ পি ইকুয়াল ডাব্লিউ বাই টি লিখতে পারবো। এখন এই ডাব্লিউর পরিবর্তে কি লেখা যাবে, ডাব্লিউর পরিবর্তে লেখা যাবে এম জি এইচ, ডাব্লিউর পরিবর্তে কি লেখা যাবে, এম জি এইচ ডিভাইডেড টি। আবার এখানে জি এর পরিবর্তে, জি এইচ এর পরিবর্তে আমরা এ এস লিখতে পারবো। অর্থাৎ এখানে এম দ্বারা ভর, এ দ্বারা ত্বরণ, এস দ্বারা সরণ বুঝাবে, টি তো সময় বুঝাবে। আবার এই এম এ ইকুয়াল আমরা লিখতে পারবো হলো এফ, তাহলে এফ এস ডিভাইডেড টি। আবার তোমরা জানো এস ইকুয়াল ভিটি, কি সূত্র জানো, এস ইকুয়াল ভিটি। তাহলে এখানে ভি ইকুয়াল লিখতে পারো হলো এস বাই টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হলো এফ ভি, অর্থাৎ বল এবং বেগের গুণফলকেও কি বলা হবে, ক্ষমতা বলা হবে। ক্ষমতার একক হচ্ছে ওয়াট এবং মাত্রা হচ্ছে এমএল স্কয়ার টি ইনভার্স থ্রি, এটা অবশ্যই মনে রাখবা। এরপর কর্মদক্ষতা, কর্মদক্ষতার ক্ষেত্রে এটা ইকুয়াল প্রদত্ত ক্ষমতা মাইনাস অপচয়কৃত ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা। এখন দেখো এই প্রদত্ত ক্ষমতা থেকে অপচয়কৃত ক্ষমতা যদি বাদ দাও তাহলে কি পাবা, লব্ধ কার্যকর ক্ষমতা পাবা তোমরা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা। এখন এই লব্ধ কার্যকর ক্ষমতাকে পি নট দ্বারা প্রকাশ করলাম এবং প্রদত্ত ক্ষমতাকে পি আই দ্বারা প্রকাশ করলাম। তাহলে এটা ইকুয়াল লেখা যাবে পি নট ডিভাইডেড পি আই। আর ক্ষমতার ক্ষেত্রে তোমরা কয়েকটা মান মনে রাখবা এখানে অবশ্যই, 1 কিলোওয়াট ইকুয়াল 10⁻³ ওয়াট, তারপর 1 মেগাওয়াট ইকুয়াল 10⁻⁶ ওয়াট, আর 1 এইচপি ইকুয়াল 746 ওয়াট। এই মানগুলো অবশ্যই মনে রাখবে, বিশেষ করে লাস্ট যে মানটা লিখলাম 1 এইচপি ইকুয়াল 746 ওয়াট, এই মানটা অবশ্যই মনে রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে লাস্ট 2 মাসে তোমরা কিভাবে কোর্সটা কমপ্লিট করবা, কিভাবে পড়লে এ প্লাস পাবা, এটার জন্য আমাদের পাঠশালা নিয়ে এসেছে এইচএসসি 26 ব্যাচের জন্য দুটা কোর্স। সেটা হলো সায়েন্সের জন্য
এখানে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, যেটার কোর্স অফার মূল্য মাত্র 599 টাকা। এটা নামে মাত্র টাকা। তোমরা এখানে এডমিট হইতে পারো এবং এখানে পড়লে তোমরা যেটা পাবা, কিভাবে পড়াটা গুছাই নিতে হবে, কিভাবে পড়লে এ প্লাস পাবা, কতটুকু পড়তে হবে, যাদের সিলেবাস এখনো কমপ্লিট করতে পারোনি বা পুরোপুরি রিভিশন দিতে পারোনি, তারা যদি এই কোর্সটি করো তাহলে তোমাদের পড়াটা অনেক গুছানো হবে। তারপর ইবিআই কোর্স, ইবিআই হলো ইংলিশ, বাংলা, আইসিটি। এটার মূল্য 499 টাকা। তাই যারা ইনরোল করোনি এখনই, তাই তাড়াতাড়ি ইনরোল করে ফেলো। এরপর দেখো কোয়া সম্পর্কিত। এখান থেকে তোমাদের কিন্তু সিকিউ টপিকটা প্রায় সময় চলে আসে কোয়া সম্পর্কিত। এখানে আমরা যেটা জানি পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। এই ডাব্লিউ ইকুয়াল কি লেখা যাবে, এম জি এইচ প্রাইম দিলাম এখানে। এই এম এর মান যদি দেওয়া না থাকে তাহলে রো ইকুয়াল এম বাই ভি। এম ইকুয়াল এখানে রো ভি লিখতে পারবো, এই ভি এর পরিবর্তে এ এইচ। এ ইকুয়াল আমরা লিখতে পারবো পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে রো পাই আর স্কোয়ার এইচ। তাহলে পি ইকুয়াল আমরা এখানে পাইলাম রো পাই আর স্কোয়ার এইচ জি এইচ প্রাইম। এখন দেখো এখানে এইচ প্রাইম ইকুয়াল খালি অংশ প্লাস যতটুকু পানির উপরে তুলতে হবে ডিভাইডেড টু। দেখো এখানে একটা কুয়া আছে ধরলাম, এই কুয়াটা পুরাটাই পানিপূর্ণ আছে। তাহলে এটা যদি আমরা এইচ প্রাইম বের করতে চাই তাহলে কি লিখতে হবে, এটা ধরলাম একটা 10 মিটার কুয়া। কত মিটার কুয়া, 10 মিটার একটা কুয়া ধরলাম। তাহলে এখানে কি খালি অংশ আছে, নাই খালি অংশ। খালি অংশ না থাকলে জিরো। এবং পানি কতটুকু তুলতে হবে, পুরা যদি কুয়া খালি করতে হয় নিচ থেকে পুরা পানিটাই তুলতে হবে, অর্থাৎ 10 মিটার। তাহলে এখানে কত হচ্ছে, 10 হচ্ছে, ডিভাইডেড কত হবে 2, অর্থাৎ এটা কত হচ্ছে 5 হচ্ছে। এইচ প্রাইম হলো 5। তোমরা এইভাবে মানগুলো বের করে নিতে পারবা। তারপর দেখো শক্তি। শক্তি কত প্রকার, শক্তি সাধারণত হলো 9 প্রকার। শক্তি কত প্রকার, 9 প্রকার। তবে যান্ত্রিক শক্তি হচ্ছে 2 প্রকার। যান্ত্রিক শক্তি কত প্রকার, 2 প্রকার। দেখো এখন বিভব শক্তি, এই যান্ত্রিক শক্তি যে 2 প্রকার, এটা কি, একটা হচ্ছে বিভব শক্তি, আরেকটা হচ্ছে গতিশক্তি। বিভব শক্তি ইপি ইকুয়াল আমরা লিখতে পারবো এমজিএইচ, এবং গতিশক্তি ইকে ইকুয়াল আমরা লিখতে পারবো হাফ এমভি স্কয়ার। এখন একক, জুল এবং মাত্রা হলো এমএল স্কয়ার টি ইনভার্স টু, অর্থাৎ কাজ এবং শক্তির মাত্রা ও একক কি হবে, একই হবে। এরপর দেখো যান্ত্রিক শক্তির নিত্যতা। এটা তোমরা 9-10 পড়ে আসছো, তাও একবার দেখাই দিচ্ছি। এখানে এ তে একটা বস্তু আছে, এটা ছেড়ে দিলে সি তে আসবে, এবং বি একটা অবস্থান মাঝখানে দেয়া হয়েছে। এ থেকে সি এর দূরত্ব হলো এইচ, বি থেকে সি এর দূরত্ব হলো এক্স। তাহলে এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি কি হবে, এম জি এইচ। এখানে এখানে এম জি এইচ এর মানটা পাবো, সর্বোচ্চ মানটা পাবো, এই মানটা পাবো সর্বোচ্চ। তারপর এখানে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, এখানে ভিটা কি হবে, জিরো হয়ে যাবে। তাহলে এখানে ইকে ইকুয়াল পুরাটাই জিরো। তারপর যান্ত্রিক শক্তি ইএ ইকুয়াল তোমরা এখানে বের করতে পারবা ইপি প্লাস ইকে। তারপর দেখো বি বিন্দুতে বের করতে গেলে এখানে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। আর এখানে দেখো এই ইউ ইকুয়াল কি হয়ে যাবে, জিরো। এবং বি বিন্দুর ক্ষেত্রে যদি এটা বের করতে চাও তাহলে এখানে 2জি যেটা এইচ আছে সেটা কি হবে, এইচ মাইনাস এক্স, অর্থাৎ এ থেকে বি এর দূরত্বটা হবে এইচ মাইনাস এক্স। এখানে হবে এইচ মাইনাস এক্স হবে এ থেকে পি এর দূরত্ব। তাহলে এখানে ইপি অর্থাৎ ইপি প্রাইম বিভব শক্তিটা কি হবে, এখানে এই সি থেকে বি দূরত্ব উপরে আছে, অর্থাৎ এটা কি এক্স আছে। তাহলে নিচ থেকে যতটুকু উপরে আছে সেটা হলো বিভব শক্তি। ইপি প্রাইম ইকুয়াল এম জি এক্স, আর ই কে প্রাইম ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। এই ভি স্কয়ার ইকুয়াল কি হবে, এই যে 2জি এইচ মাইনাস এক্স, এটা বসাই দাও এখানে। তারপর এখানে যান্ত্রিক শক্তিটা ইবি ইকুয়াল ইপি প্রাইম প্লাস ইকে প্রাইম, দুটা যোগ করে দাও, হয়ে যাবে। সি বিন্দুতে দেখো এখন এখানে ইপি ওয়ান ইকুয়াল এম জি এইচ, অর্থাৎ এখানে এইচ আছে নাই এখানে, তাহলে কি হয়ে যাবে, জিরো। আর এখানে বস্তুর গতিশক্তি যেটা পাবো সেটা কি পাবো, সর্বোচ্চ পাবো, অর্থাৎ এখানে হাফ এম ভি স্কয়ার, এখানে ভিটা হবে সর্বোচ্চ। তারপর যান্ত্রিক শক্তির ক্ষেত্রে কি করো, যোগ করে দাও দুটা, তাহলেই হয়ে যাবে। তারপর দেখো এখন নেক্সট যে টাইপটা আছে তোমাদের এখানে, সেটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে। সরল দোলকের ক্ষেত্রে কি হবে, দেখো এখানে যে ও থেকে এ পর্যন্ত যে সুতাটা আছে এটা হলো সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, যেটা আমরা বলি ভরহীন, ওজনহীন, আয়তনহীন, নমনীয় ও অস্থিতিস্থাপক। এবং এতে যে বস্তুটা আছে এটাকে বলা হয় বব, যে কোনো আকৃতির বব হইতে পারে। তাহলে এই বস্তুটা এ থেকে আমরা সি তে নিয়ে স্থির করলাম। এখন এই সি বিন্দুতে বস্তুর
গতিশক্তি এবং বিভব শক্তি কি হবে, বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি কি হবে, এ বিন্দুতে কি হবে, এগুলোই আমরা বের করব। দেখো সি বিন্দুতে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করলো সেটা কি এন, অর্থাৎ এখানে এন একটা লম্ব টানি এবং বি থেকে একটা লম্ব টানি এম। তাহলে এই সিতে যখন বস্তুটা উঠতেছে তখন এ থেকে এম দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে দেখো এখন এটা বিভব শক্তি যখন বের করতে যাব তখন ইপি ইকুয়াল আমরা লিখতে পারবো এম জি এইচ ইকুয়াল এম জি এ এন, অর্থাৎ এইচ যেটা হবে সেটা কি এ এন দূরত্ব। তাহলে এখানে এ এন এর যে দূরত্বটা থাকবে সেটাই হচ্ছে এখানে এইচ। আর এখানে বস্তুটাকে কি করছিলাম, সি বিন্দুতে স্থির করছিলাম, যেহেতু স্থির করছি তাই ভিটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। অর্থাৎ এ কে ইকুয়াল এখানে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল কি পাবো, জিরো। আর যান্ত্রিক শক্তির ক্ষেত্রে কি করতে হবে, দুইটাই যোগ করে দাও। তাহলে এখন বি বিন্দুর ক্ষেত্রে দেখো, এখন বি বিন্দুর ক্ষেত্রে ইপি প্রাইম ইকুয়াল আমরা বি বিন্দু কতটুকু বস্তুটা নিচ থেকে উপরে আছে, এ থেকে এম উপরে আছে, এ থেকে এম। তাহলে এখানে এম জি এ এম হবে। আর ই কে দেখো, এখানে ই এর ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো, ই এর ক্ষেত্রে এখানে ই কে প্রাইম হাফ, এটা একটু মিস্টেক হয়েছে, এটা তোমরা একটু ঠিক করে নাও। এখানে হাফ এম ভি স্কয়ার এবং এই ভি স্কয়ার ইকুয়াল তোমরা এখানে যেটা লিখতে পারবা সেটা হলো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টু জি এইচ এটা। তাহলে এখানে ইউটা কি হয়ে যাবে, জিরো, এবং এখানে টু জি এইচ যেটা হবে, অর্থাৎ বস্তুটা এন এম দূরত্ব নামছে, কতটুকু নামছে, এন এম। তাহলে এখানে এন এম, যদি এন এম এর মান ডিরেক্ট দেয়া না থাকে সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা, এখানে টু জি এ এম মাইনাস এ, সরি এখানে এ এন মাইনাস এ এম, এটা হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো হাফ এম, তারপর হচ্ছে টু জি এ এম এ এন মাইনাস এ এম, এটা আমরা লিখতে পারবো। তারপর দেখো এখন যদি আমরা এখানে যান্ত্রিক শক্তি বের করি, ইবি ইকুয়াল বিভব শক্তি এবং গতিশক্তিটা কি করব, যোগ করে দিব। যোগ করে দিলেই আমরা এখানে যান্ত্রিক শক্তিটা পেয়ে যাব। তারপর দেখো এই বিন্দুতে, এই বিন্দু কোথায়, এখানে এই বিন্দুতে বস্তুর বিভব শক্তি কি হয়ে যাবে, জিরো। তাহলে ইপি ওয়ান ইকুয়াল জিরো পাবো এবং ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, এটা পাবো সর্বোচ্চ। তারপর যান্ত্রিক শক্তি বের করতে চাইলে ই ইকুয়াল ইপি ওয়ান প্লাস ই কে ওয়ান, অর্থাৎ এখানে এই দুটো যোগ করে দিলে যান্ত্রিক শক্তি পেয়ে যাব। অর্থাৎ এখানে যান্ত্রিক শক্তিতে যেটা বের করতে বলবে কোন অবস্থানে, যা এখানে যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র মেনে চলবে তা ব্যাখ্যা করো বা তা দেখাও। তো তোমাদের এখান থেকে আমি যে যে টপিকস গুলো পড়াইলাম এগুলোই যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে দেখবা যে তোমাদের সিকিউ যতগুলোই আসুক না কেন বা এমসিকিউ যেখান থেকেই আসুক না কেন, তোমরা কিন্তু ইনশাল্লাহ প্রায়গুলোরই অ্যান্সার করতে পারবা। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো ক্লাসে।